দীপশিখা দেবী জয়দ্রতুর মা না বলাতে সে আরো উন্মত্ত হয়ে পড়ল। আমাকে ছেড়ে সে দীপশিখা দেবীর উপরে অত্যাচার শুরু করলো। জয়দ্রতকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তার ছোটবেলার সব স্মৃতি বড় শক্তিশালী। জয়দ্রতুর অত্যাচার গুরুতর হতে লাগলো। আমি দুর্বল হয়ে পড়তে লাগলাম। এখন এখন শুধুমাত্র অরূপের অপেক্ষায়। দাঁড়াবে দেখছি। কেউ নেবে না, কেউ নেবে না নিজের জায়গা থেকে। একদম শেষ করে দেবো, একদম মেরাবো এখানে। নিজের জায়গা থাকা একদম এগোবে না, একদম এগোবে না, একদম এগোবে না। পরমিত্র না, হ্যাঁ পরমিত্র পাবে না, কেউ খুঁজে পাবে না পরমিত্রকে, কেউ খুঁজে পাবে না, কেউ পাবে না। এবার Game over. Game over. One, two, three. Look. তোমার কিচ্ছু হবে না দিদি ভাই, সাবধানে নিয়ে চলো। আমার কিচ্ছু হতে দেবো না, তোমার কিচ্ছু হবে না দিদি ভাই, তোমার কিচ্ছু হবে না। সাবধানে। আস্তে আস্তে দেখো না দিদি ভাই, না লাগে। ভাই ধর তো, দিদি ভাই যেন না লাগে, আস্তে তোলো। কিচ্ছু হবে না আমার দিদি ভাই, কিচ্ছু হবে না। ভাস্কর গাড়ি চলো। ডাক্তারবাবু দিদি ভাই কেমন আছে এখন? দেখুন, ওনাকে আইসিইউতে শিফট করাতে হয়েছে। আইসিইউ? হ্যাঁ। কেন, বাড়াবাড়ি কিছু? দেখুন, অনেকটা সময় ঠান্ডা জল আর বরফে থাকার জন্য ওনার মধ্যে নিউমোনিয়ার সিমটম দেখা দিয়েছে। নিউমোনিয়া? ওনার অর্গানগুলো ঠিকমতো কাজ করছে না, কিন্তু অক্সিজেন স্যালাইন চলছিল, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়। ওনার হাতে পায়ে ফ্রস্ট বাইটের মতো হয়েছে। ওনার সেন্স আছে তো? সেন্স হ্যাঁ ফিরেছে, কিন্তু আমরা ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। জাগলে যদি আবার ব্রিদিং প্রবলেমটা। একবার দেখা করবো প্লিজ। আমি ডাকবো না, আমি একটু দূর থেকে দেখেই চলে আসবো ওনাকে, প্লিজ। সরি, সেটা সম্ভব নয়। ওই দরজার কাঁচ দিয়ে যতটুকু দেখা যায় ওই কতটুকুই আপনারা দেখতে পাবেন। কেন ডাক্তারবাবু, আমি 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 একদম বিরক্ত করবো না দিদিভাইকে। একটু দেখুন, এখন মিসেস মিত্রের খুব ডেলিকেট অবস্থা, একটু এদিক ওদিক হয়ে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে, তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। বড় বৌমা এখন কেমন আছে? আমি ওর কাছে যাবো। আমিও যাবো। বড় নাতবুকে একবার না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। দাঁড়াও, আগে ডাক্তারবাবু কি বলেন সেটা শুনি। ডক্টর দেখুন, এখন ওনার রিপোর্টটা নিয়ে আমার পরিমলের সঙ্গে আলোচনায় বসতে হবে। আপনারা বঞ্চ এনার কাছ থেকে শুনে নিন, কেমন? মেজি বৌমা, তুমি আমাকে সত্যি করে বলো তো, বড় বৌমা কেমন আছে? বলো না কেমন আছে বলো। বড়দাকে ডাকো, আমি বড়দার সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু তো বললেন বড়দা ভেতরে আছেন।
এখন ডাকাটা ঠিক হবে না। ও মেজ বৌমা, তুমি চুপ করে আছো কেন? বলো না বড় বৌমা কেমন আছে? মা আমি সত্যি বলছি, দিদিভাইয়ের কন্ডিশন এখন অনেক স্টেবল। নিউমোনিয়ার সিমটম আছে ঠিকই, কিন্তু কিন্তু ডাক্তারবাবু বলেছেন সেটা সামলে নেওয়া যাবে। কত নম্বর কেবিনে আছে বৌমনি? দিদিভাই এখন আইসিইউতে আছে, 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আইসিইউতে? তারপরও নন্দা তুমি বলছো তেমন কিছু হয়নি? বৌদি আবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেললো। কিন্তু নিউমোনিয়া মানে তো, আরে এটা তো সত্যি চিন্তার বিষয়। এই গরমে নিউমোনিয়া হবেই বা কি করে? না, এখন 1 মাস বিছনায় শুয়ে থাকো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে? কি বলছো কি বড় বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কিচ্ছু খারাপ হয়নি। আরে বাবা, এই 1 মাস হাত পা বেঁধে শুয়ে থাকবে, ছোটাছুটি তো করতে পারবে না। হ্যাঁ, এটা তুমি কি বলছো প্রিয়া? ছোটাছুটি করতে পারবে না বলে তুমি বলছো বেশ হয়েছে? এত অসুস্থ মেয়েটা, এরকম একটা ছটফটে মেয়ে নার্সিংহোমে বিছানায় পড়ে আছে, এটা ভাবতে ভালো লাগে? আমি তোকে আটকাতে পারিনি। ও গোয়েন্দাগিরি করবে, হ্যাঁ গোয়েন্দাগিরি করবে। আর এই যে জগাই মাদাই হয়েছে, ওর দলে নাম লিখিয়েছে। কোথায় ভাবলাম ওর দলে নাম লিখিয়েছে, মেয়েটা দোষীপানা কমবে। কোথায় কোথায় কমলো? আমি প্রথম দিন থেকে বলেছিলাম, তোরা আমাকে রাজি করিয়েছিস, জোর করে রাজি করিয়েছিস, ওর হয়ে তোরা ভোট দিয়েছিস। মাসিমা, আমি বলছিলাম যে আমার কথাটা যদি একটু... চুপ! আমি তোমার একটা কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। দিন নেই রাত নেই ও বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি ওকে কোনো কথা বলিনি, কোনো প্রশ্ন করিনি। মা, শেষ পর্যন্ত তুমিই কিন্তু বলেছিলে বৌমনি যখন মানুষের উপকার করছে তখন করুক। হ্যাঁ বলেছি, কিন্তু নিজের ক্ষতি করতে বলিনি। আরে বাবা, ওকে বলেছিলাম তোমার একটা সংসার আছে, মাথায় রেখো। তার তুমি গিন্নি, নিজের একটা মেয়ে আছে, সেটা ভুলে গেলে চলবে? হ্যাঁ, বৌমনি আসলে একটু বেশি রিস্ক। রিস্ক? বাংলায় বলে এটাকে হটকারিতা, হটকারিতা। আর অরূপ, তুমি বড় বৌমাকে ছেড়ে চলে এলে। মেজ বৌমা, তুমি তো বলেছিলে দিদিভাইকে দেখবে, এই দেখলে দিদিভাইকে? মা আসলে দিদিভাই একটা ছুতো করে আমাকে আর ভাইকে মা, নন্দারা বুঝতে পারিনি মা। আর একটাও কথা বলো না, নিজের ঘরে চলে যাও, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এরকম হটকারিতা করে যদি গোয়েন্দাগিরি করে, এ আমি সহ্য করব না, কিছুতে সহ্য করব না, আমি ওকে আর করতে দেব না। আচ্ছা তুমি বলো, ওইরকম একটা ভয়ানক লোকের কাছে খালি হাতে চলে গেল, যে 7টা খুন করেছে। হ্যাঁ, কে বুদ্ধিমন্ত বলে না গোয়ার তুমি বলে? এ আমি সহ্য করব না, এ আমি কিছুতে সহ্য করব না, কিছুতে না। ভাই, মা কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। এরকম সাংঘাতিক ঝুঁকি কেউ নেয়? এই হটকারি তো কেউ করে, তুই বল কি না হয়ে যেতে পারতো বলতো? ভাবলে আমার আসলে বৌমনির সাথে আমি অনেকগুলো কেসে একসাথে ছিলাম, তো আমার একটা কথা বারবার মনে হয়েছে, জানিস তো? কি? বৌমনি না শুধু ক্রিমিনালকে ধরে কেসটা থেকে অ্যালুফ হয় না, আর তার ক্রাইম করার কারণ, মানে আসলে ক্রিমিনাল নিজেই কি দোষী না তার সিচুয়েশন, এই পুরো জিনিসটা বৌমনি খুব ভালো করে বুঝতো। কিন্তু তার সাথে এই ভয়ানক রকমের রিস্ক নেওয়ার কি সম্পর্ক? আমি তোকে সেটাই বোঝাবার চেষ্টা করছি। এই জয়দ্রত লোকটি বৌমনির সাথে একটা মেন্টাল গেম খেলেছিল। ও চেয়েছিল যে বৌমনি ওকে বুঝুক, আর সেটা বুঝেই বৌমনি ওর কাছে গেছিল। বৌমনির মনে হয়েছিল যে লোকটার সাথে পাস্টে যা হয়েছিল সেটা অন্যায়, আর লোকটা তুখর বুদ্ধির সাথে সাথে ভালো কিছু এলিমেন্ট এখন হয়তো খুঁজলে পাওয়া যাবে। সেটা জানিস তো, দিদিভাইকে দেখে না মনে হচ্ছিল, বিশ্বাস নিয়ে বলল যে জয়দ্রত আমার কোনো ক্ষতি করবে না। আসলে দিদিভাই ভেবেছিল জয়দ্রতর মনের ভালো দিকটা যদি আঘাত করা যায় তাহলে ওকে স্বাভাবিক করা যাবে। তোদের মুখ থেকে যতটা শুনলাম, লোকটার পাস্টটা কিন্তু যথেষ্ট প্যাথেটিক। সে তো বটেই। যবে থেকে দিদিভাই জয়দ্রতর পাস জেনেছে, চিত্ররথ ম্যাগাজিন পড়েছে, ওই শ্যামলবাবুর সাথে কথা বলেছে, এমনকি ওর গ্রামে অব্দি গিয়ে সমস্তটা জেনেছে, তবে থেকে না দিদিভাইয়ের মনে ওর জন্য একটা সিম্প্যাথি গ্রো করেছে, জানিস তো? আসলে দিদিভাই নরম মনের মানুষ তো, তাই সহানুভূতি জায়গাটাই স্বাভাবিক। আর জয়দ্রত ঠিক সেটাই চেয়েছিল, দিদিভাইকে ইউজ করে নিজের বাবা মায়ের ঠিকানা খুঁজে বের করতে চেয়েছিল। আসলে লোকটা প্রথম থেকে খুব শিওর ছিল নিজের স্টেপগুলো নিয়ে, আর আমরা কি কি করছি সেটার উপরেও কিন্তু কড়া নজর রেখেছিল।
দেখো ও আমাদের ধাওয়া করেই দীপশিকা যে অ্যাসাইলামে ছিল আর রঞ্জন কুমার যে নার্সিং হোমে ছিল সেটার খোঁজ পেয়েছিল, এটা আমি নিশ্চিত। আর সেটা পেয়েই ওর কাজ হাসিল করে গেছে। কিন্তু একটা রহস্য না ভাই, আমি এখনো সমাধান করে উঠতে পারিনি। আমরা যখন গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম তখন আমাদের গাড়িতেও একটা মোবাইল রেখেছিল, আর সেই ফোনেই ও নিজে ফোন করেছিল। আর দিদিভাই জানিস তো তখন এই নাম্বারে কল ব্যাক করে দেখে, ওটা নীরব ক্লিনিকের ল্যান্ডলাইন নাম্বার ছিল। আর ভেবে দেখ ভাই, দীপশিখা দেবীকে ওই অ্যাসাইলাম থেকে কিন্তু নীরব ক্লিনিকে অ্যাডমিট করা হয়েছিল। তার মানে ও যদি আমাদের ফলো করে থাকে, কত তাড়াতাড়ি ক্লিনিকে পৌঁছে গিয়েছিল। ক্লিনিকটা শহর থেকে একটু দূরে, ওই রাস্তায়। ওখান থেকে আর হাইওয়েতে আসতে কতক্ষণ সময় লাগবে? সেটা যদি হয় তাহলে রাস্তায় বরফকে ফেললো। না, সেটাও ফেলেনি। কেন, হুঁশে আসার পর আমার ডিপার্টমেন্টাল লোকেরা ওর কাছ থেকে জিজ্ঞেস করেছিল। কিছু বলেছে? উল্টো পাল্টা বকছিল আর কি, এটা করেছে ওটা করেছে, একসাথে নাকি অনেক জায়গায় থাকতে পারে ম্যাজিক দিয়ে। যত সব ননসেন্স, আর কিছু না। একটু চাপ দিতেই মুখ খুলেছে। কিছুই নয়, দুটো লোকাল লোককে দিয়ে রাস্তায় বরফ ফেলিয়েছিল। তারপরে রাস্তাটা ক্লিয়ার করার পর ওই লোকগুলোই তুষার ডেয়ারিতে গাড়িটা পৌঁছে দিয়েছে। লোকটা পাক্কা ক্রিমিনাল সাইকোলজি। সত্যি ক্রিমিনাল। কিন্তু কিন্তু সেদিন ওই 4 বছরের বাচ্চাটা ক্রিমিনাল ছিল না ভাই। ভেবে দেখ একবার, ওর বাবা ওকে ওর মাকে ছেড়ে চলে গেল। ওই লোভী নৃশংস আত্মীয় স্বজন, ভাবতো একবার ওর কথাটা। কিছু মহিলা যাদের কোলে পিঠেও বড় হতে পারতো, তাদের চেহারাগুলো হঠাৎ করে সব পাল্টে গেল। তারা কি সাংঘাতিক অত্যাচারীরা করলো ওই শিশুটার উপর, একবার ভেবে দেখ। মাথা কামিয়ে তার উপর উল্কি করে বরফ চাপা দিয়ে মেরেই ফেলছিল। একটা ট্রেনের কামরায় ওই আধমরা ছেলেকে তুলে দিল। তুই বল ভাই, এরা ক্রিমিনাল নয়? কিন্তু এরপরেও বেঁচে গেল কি করে, সেটাই আশ্চর্য। তার থেকেও আশ্চর্য হতো যদি ও ক্রিমিনাল না হতো। ও কি করে স্বাভাবিক হবে ভাই? মেয়েদের ওপর ওর প্রচন্ড একটা রাগ, তার উপর মার ওই স্মৃতি। মা বশ করতে গেছিল বাবাকে, আর সেই বশ করার কথাটাই ওর মাথার মধ্যে গেঁথে গেছিল। দেখ, হয়তো কোনোদিনও ভালোবাসা পাইনি, হয়তো রিফিউজড হয়েছে, ব্যাস মায়ের বশ করার পথে এগিয়েছে। ওর শৈশবটা যদি এরকম অস্বাভাবিক না হতো ভাই, তাহলে জয়দ্রত এরকম হতো না হয়তো। বাবা, দেখছি তুই এই লোকটার ব্যাপারে বেশ সিম্প্যাথেটিক। আজকের জয়দ্রতের উপর নয় ভাই, আমার মায়া হচ্ছে এই 4 বছরের শিশুটার উপর। সবাই মিলে একটা জীবনকে নষ্ট করে দিল। হ্যাঁ বড়দা, সব ঠিকঠাক? ওকে। কি বললো দিদিভাই? কেমন আছে এখন? বউনি জ্ঞান ফিরেছে। ফিরেছে? এখন স্টেডি, কিন্তু নার্সিং হোমে বেশ কিছুদিন থাকতে হবে। ঠাকুর, কি মহুয়া, তুমি এখনো রেডি হওনি? দিদিভাইকে আনতে যাবো তো। আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি মেজদি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উফ, আপনারা ভাবতে পারবেন না এই একটা মাস কিভাবে কাটলো। না না, দিদিভাই ভালো আছে এখন, আজ বাড়ি ফিরছে। আসলে কি বলুন তো, দিদিভাইকে ছেড়ে কোনোদিন এভাবে থাকিনি তো, তাই মনটা খুব খারাপ ছিল। জানেন, আজ আমরা বাড়ির সবাই মিলে দিদিভাইকে নার্সিং হোম থেকে আনতে যাচ্ছি। তবে একটা কথা, আমরা কিন্তু দিদিভাইয়ের ওপর খুব রেগে আছি। আমরা সবাই মিলে ঠিক করেছি দিদিভাই আসলে খুব বকবো। আচ্ছা আপনারাই বলুন, এই যে একটা মাস দিদিভাই নার্সিং হোমে কাটালো, এটা কি ভালো হলো? এইবারে আমরা মায়ের সাথে সবাই একমত, এইভাবে ঝুঁকি নিয়ে দিদিভাইকে কাজ করতে দেওয়া চলবে না। গোয়েন্দাগিরি অ্যালাউড, বাট হটকারিতা নট অ্যালাউড। আজ ফিরুক দিদিভাই বাড়িতে। এই তো বড়টা বউ এসে গেছে। এসো 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 এসো, থাক 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 মা থাক। এতদিন ঘরটা একবারে ফাঁকা ফাঁকা লাগছিল। জানো দিদি ভাই, দুটো নাতবউ থাকা সত্ত্বেও ঠাম্মির পান ছেঁচে দেওয়া, তারপরে চশমা খুঁজে দেওয়া, খবরের কাগজ পড়ে শোনানো, এইসব নাকি কেউ কিচ্ছু পারে না। একমাত্র বড় নাতবউ সবকিছু পারে। আরে নাই তো, তোমরা তো খালি মোবাইল নিয়ে গুজগুজ করছো আর কম্পিউটারে পুটপুট পুটপুট করছো। বড় নাতবউর মতো ধৈর্য তোমাদের আছে? উফ, ঠাম্মা। আরে থাকে থাকি, দুর্বল শরীরের প্রণাম করতে হবে না। সুখে ভালো থাকো। মা কোথায়? তাই তো, এই সবার আগে হুড়মুড় করে ঢুকে কোথায় গেল মা? এই ইডিয়েট, এখানে দাঁড়িয়ে না থেকে যা ঘরে গিয়ে দেখ মা আবার কান্নাকাটি করছে কিনা।
কান্নাকাটি করবে কেন রে? আমি তো বাড়ি এসে গেছি। হ্যাঁ তা তো এসে গেছো, কিন্তু কি কাণ্ডটা করলে বলে দেখিনি। হ্যাঁ থাক মা, ওকে বলে লাভ নেই। ও কি করে বুঝবে মায়ের কষ্টটা কি? ওর মেয়ে বড় হোক তখন বুঝবে। এসো এদিকে এসো। মা, কি হচ্ছে? কিছু না, তোমার শরীর দুর্বল, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। অবশ্য আমার বলা না বলা দুই সমান। মা সত্যি আমি আর দুর্বল নই। আর আপনার বলা না বলা সমান হবে কেন? আমি তো আপনার সব কথাই। শোনো, এই তো সেই জন্য বারবার মরবার মুখ থেকে বেঁচে ফিরেছো, আর এবার তো আর কথাই নেই। আর এই যে এনারা তো সব আমার শত্রু হয়ে গেছে, কেউ তো আমার কোনো কথা শোনে না। না প্রিয়া, তুমি নিজে ভালো করে জানো যে এবার তোমার সব কথা আমরা সকলে মিলে সমর্থন করেছি। আর বড় বৌমা যে জেনে শুনে একটা বড় বিপদের মধ্যে পা দিয়েছিল, এটা তোমাকে বলেছি। যাকে সেসব কথা থাক। মিমি, যাতে এটাকে ডেকে আয় তোমার। বড় বৌমা আর কথা নয়, যাও ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে যাও। বিশ্রাম নেওয়ার কি আছে মা? আমি তো ভালো হয়ে গেছি। আবার ঘর তুমি? সবার মাথা খারাপ করেও তোমার শান্তি হয়নি? তোমার কি কাণ্ডজ্ঞান কোনো কিছু নেই বড় বৌমা? আমি যদি আগে জানতাম তাহলে তোমাকে এই গোয়েন্দাগিরি করতে দিতাম না। মা, মা আমি তো। না রে বৌদি, মা যা বলছে একদম ঠিক কথা বলছে। তুই এবার যা করলি তাতে প্রমাণ হয় যে তুই আমাদের কারোর কথা ভাবিস না, তুই নিজের মেয়ের কথা ভাবিস না, নয়তো এরকম একটা রিস্ক। না না, তোরা কি সব জানিস হাবলু? জানি বৌমনি, আমরা সবই অরূপ আর মেজ বৌদির কাছ থেকে শুনেছি। সরি দিদিভাই, না বলে আমার কোনো উপায় ছিল না। আমি আর ভাই এত ভয় জীবনে কোনোদিনও পাইনি। এবার বলো তো, তুমি লোকটার ডেরা একা একা কি করে চলে গেলে? আর এরকমও নয় যে তুমি হুট করে গেছো, সবটা প্ল্যান করেছিলে তুমি। বলো। আমি তো শুনলাম দিদিভাই তুমি চিরকুট বানিয়ে অরূপদার পকেটে রেখে গেছিলে। কি সাংঘাতিক বলো তো। জানো তো বৌমনি, ওরা না আমাকে কিচ্ছু জানায়নি। যখন থেকে আমি শুনেছি না, আমার রোজ রাতে ওই রকম স্বপ্ন দেখছি। জানো তো বৌমনি, তুমি এরকম কোনোদিন করবে না, কোনোদিন না। তুমি আগেও আমাকে প্রমিস করেছিলে, প্রমিস রাখোনি। এবার কিন্তু আমি আমার মাথার দিব্যে দিয়ে দেবো বলে দিলাম। আরে আচ্ছা, তোরা আমাকে একটু কথা বলতে দে। আমি চিরকুটটা বানিয়ে যাইনি। ওখানে যেতে যেতে আমার মনে হয়েছিল, মহুয়া তুই যখন আমাকে ওই জায়গাটার খোঁজ দিলি, আমি তখনই ঠিক করেছিলাম। তখনই তুমি ঠিক করেছিলে যে ওই ভয়ানক খুনির ডেরায় তুমি একা ঢুকবে? বাবা বিশ্বাস করুন, আমি না সত্যিই ভাবিনি জয়দ্রথ এতটা ভয়ানক। সত্যি কথা বলতে কি বাবা, জয়দ্রথর অতীতটা জেনে ওর জন্য একটা সহানুভূতি। থেকে রাখতে হবে। তুই কি বন্দুকের কথা বলছিস? একটা শুটিং ট্রেনিং এর আমি তোমার ব্যবস্থা করব, তারপর একটা লাইসেন্সড রিভলভার তোমার কাছে থাকবে। না 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 না, ওর উপর সব আমি পারবো না বাবা। সঙ্গে রিভলভার? না না না, একদম
না। অরূপ ঠিক কথাই বলেছে, তুমি যদি বন্দুক নিয়ে না ঘোরো তাহলে আমি তোমাকে বেরোতেই দেবো না। আরে এ তো মহা মুশকিল মা। বৌমনি প্লিজ, অরূপদা তো সবসময় তোমার সঙ্গে থাকে না, তাই তোমার সঙ্গে একটা রিভলভার থাকে। ঠিক আছে, তুমি আমাদের কথা শুনো না, আর আমরাও বলবো না। কি বলবি না? ও একটা কেসের কথা। থাক, ঠিক আছে। মা, এমনিতেও যদি তুমি বন্দুক না নাও গোয়েন্দাগিরির পারমিশন দেবেন না। শুনে কি করবে বলো? কেসের কথা না শোনাই ভালো। এই না, এই নন্দা শোন না, এই 1 মাস ধরে বিছানায় শুয়ে আমি কিচ্ছু করতে পারিনি। বল না কি কেস, বল না প্লিজ। একজন বয়স্ক মহিলা এসেছিলেন, তুমি তো ছিলে না, তাই আমাকেই সব বলে গেছে। কিন্তু ছাড়ো এখন ওসব কথা বাদ দাও, তুমি চলো তো, রেস্ট নেবে। চলো চলো চলো। এই নন্দা বল না কে এসেছিল, কি বললেন তোকে? বল না বাবা। বলতে পারি, তবে তোমাকেও একটা প্রমিস করতে হবে। প্রমিস করতে হবে যে তুমি রিভলভারটা নেবে, নেবেই। আচ্ছা বেশ, প্রমিস। এবার তো বল কি কেস? আসতে পারি?